আসসালামু আলাইকুম। আমাদের আজকের মানসিক দক্ষতার গাইডলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা যারা আমার সাথে আজকের ক্লাসে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আর বোর্ডের লেখাও যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। তার মানে কথা যদি স্পষ্ট শোনা যায় এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায় তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি আলোচনা শুরু করি। আজকে হচ্ছে মূলত মানসিক দক্ষতার পুরো সিলেবাসটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, যে মানসিক দক্ষতার সিলেবাসটা ঠিক কিভাবে পড়লে অনেক সহজ করে পড়া যায় এবং একটু কম সময় দিয়েও বেশি নাম্বার পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি আলোচনাটা যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে সবাই একটা খুব ভালো ধারণা পাবেন যে আসলে মানসিক দক্ষতাটা কিভাবে প্রিপারেশন নিলে একটু সহজ করে একটু কম সময়ে প্রিপারেশনটা নেওয়া কমপ্লিট করা যেতে পারে। আর মূলত আজকের এই ক্লাসটা হচ্ছে আমার মানসিক দক্ষতার যে আমি পেইড কোর্সটা পড়াবো তার প্রথম ক্লাস। আমি সাধারণত প্রথম ক্লাসটা গাইডলাইন নেই, সেদিন আমি কিছুই পড়াই না, সেদিন আমি পুরো সিলেবাসটাকে অ্যানালাইসিস করি। এর জন্য যারা আমার কাছে পড়বেন বা ভর্তি হয়েছে তারা হচ্ছে আজকের ক্লাসটা করলে আমি ওভারঅল কীভাবে পড়াবো তার একটা ধারণা পাবেন। আর যারা কোনো কারণে আমার কাছে পড়বেন না, যদি নিজে নিজে মানসিক দক্ষতা পড়েন কিভাবে পড়া উচিত তারও একটা ধারণা পাবেন। তার মানে আমার কাছে যারা অলরেডি ভর্তি হয়েছেন অথবা ভর্তি হবেন তাদের জন্য ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। পাশাপাশি কেউ যদি মানসিক দক্ষতা নিজে নিজে পড়তে চান কিভাবে পড়তে পারেন তারও আমি একটা গাইডলাইন দেব। তাহলে আমি আর কথা না বাড়াই, আমি আলোচনাটা শুরু করি। ক্লাসটা খুব বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট লাগতে পারে। সবার প্রতি একটা অনুরোধ থাকবে, পরিচিতদের একটু মেনশন করে আর ক্লাসটা একটু শেয়ার করে দেন যাতে সবাই আমাদের ক্লাসটা করতে পারে। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আচ্ছা, মানসিক দক্ষতা প্রথমে লেখা হয়েছে কি প্রিলি প্লাস লিখিত। মানে কি, আমরা মানসিক দক্ষতার প্রিলিমিনারি পরীক্ষাতে 15 মার্কের প্রশ্ন অ্যান্সার করব, লিখিততে করব 50। এই 15 এবং এই 50 এই দুটোর জন্য একই সিলেবাস, শুধু পার্থক্যটা হচ্ছে আপনার প্রিলিতে কোশ্চেন দেবে 15টা, লিখিততে প্রশ্ন দেবে 50টা। তার মানে প্রিলিতে আপনি যতটুকু গভীরে একটা টপিক শিখবেন লিখিতর জন্য আপনাকে আরেকটু বেশি গভীরে শিখতে হবে। মানে কি, প্রিলিতে যদি একটা টপিক থেকে একটা কোশ্চেন আসে, লিখিত থেকে কিন্তু সেই টপিক থেকে 2টা কোশ্চেন আসতে পারে। কারণ 15 আর 50, তার মানে নাম্বার যখন বেশি হবে তখন প্রশ্নের গভীরতা বেশি হবে। যেমন বিসিএস প্রিলিতে যখন 100 মার্ক ছিল তখন 100টা ইনফরমেশন আপনাকে পরীক্ষা দিত, আর এখন 200 মার্ক, তার মানে কি 200টা ইনফরমেশন দেয়। তার মানে যত বেশি নাম্বার বেরোবে প্রশ্নের গভীরতা তত বেশি হবে। আমরা এই প্রিলি এবং লিখিত দুটোই সমন্বয় করে পড়ব। এই জন্য আমি যেই কথাটা বলবো দুটোই হচ্ছে প্রিলি এবং লিখিত দুটোর জন্যই প্রযোজ্য হবে। আলাদাভাবে আমি প্রিলি বা লিখিত কোনটার জন্য কোনো কিছু বলবো না, মানে একই কথা দিয়ে প্রিলিও হবে লিখিতও হবে। আচ্ছা, তাহলে আমি একটু আলোচনা শুরু করি ভাইয়া। আচ্ছা, প্রথমে আসেন মানসিক দক্ষতা। এই মানসিক দক্ষতা এই পুরো সিলেবাসটাকে আমি 5টা ধাপে ভাগ করছি। একটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, আরেকটা হচ্ছে স্টেপ 5। তার মানে আমি এই সিলেবাসটাকে মানসিক দক্ষতার যে ফুল সিলেবাসটা, এই ফুল সিলেবাসটাকে আমি 5টা ধাপে ভাগ করছি। স্টেপ 1 এর নাম দিছি ম্যাথ সংক্রান্ত যাবতীয় আলোচনা। স্টেপ 2 নাম দিছি মানসিক দক্ষতা সংক্রান্ত আলোচনা।
স্টেপ 3 নাম দিছি বাংলা সংক্রান্ত আলোচনা। স্টেপ 4 দিছি ইংরেজি সংক্রান্ত আলোচনা। আর স্টেপ 5 হচ্ছে বিগত বিসিএস প্রিলি এবং রিটেন প্রশ্ন ব্যাংক। আপনি এই 5টা স্টেপের প্রিপারেশন নিলে পুরো মানসিক দক্ষতাটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমরা যদি 5টা ভাগ করি, এই 5টা ভাগ যদি ঠিক মতো পড়ি, তাহলেই কিন্তু আমাদের মানসিক দক্ষতার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। অনেকেই সাজেস্ট করে এই জিনিসটা প্রথমে পড়ার জন্য, যে আপনি বিগত বিসিএস এর পিলি এবং রিটেনের যতগুলো প্রশ্ন আছে এগুলো প্রথমেই পড়ে ফেলবেন। এটার সাথে আমি একটু দ্বিমত। আচ্ছা, আমি দ্বিমত কেন সেটার ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। বিষয়টা আপনি দেখেন, আমি স্টেপ 1 2 3 4 এটা কিন্তু এক লাইনে লিখছি, স্টেপ 5কে আমি আলাদা করে দিছি। মানেটা হচ্ছে আপনি প্রথমে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এই 4টা স্টেপ শেষ করেন। এই 4টা স্টেপ যদি আপনি ঠিক মতো শেষ করেন, আপনার অটোমেটিক এটা শেষ। এই 4টা স্টেপ যদি আপনি ঠিক মতো শেষ করেন, তাহলে অটোমেটিক আপনার এই স্টেপটা শেষ। তাহলে আপনি কেন এগুলা বাদ দিয়া প্রথমে বিগত বিসিএস এর পিলি বা রিটেন প্রশ্ন মুখস্থ করতে যাবেন? কোনো কি দরকার আছে? কারণ আমি তো এই 4টা স্টেপ অটোমেটিক শেষ করলেই আমার এই স্টেপটা হয়ে যাচ্ছে। এই জন্য আমার সাজেশন হচ্ছে প্রথমে এই 4টা স্টেপ আমি শেষ করলে অটোমেটিক আমার এটা শেষ। এরপর এটা আমি সবার শেষে একবার রিভিশন করব। সবার শেষে একবার রিভিশন করব। আমি কি কথা বুঝিয়ে দিতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের পড়ার প্ল্যান। এখন আমি আলোচনা করব স্টেপ 1 আমরা কি শিখব, স্টেপ 2-তে কি শিখবো, স্টেপ 3-তে কি শিখবো, স্টেপ 4-এ কি শিখবো। এই পর্যন্ত যদি আমার আলোচনাটুকু শুনে থাকেন, একটু বলেন তো আলোচনার কি অবস্থা, যে ভালো হচ্ছে কিনা মন্দ হচ্ছে, মানে একটা ফিডব্যাক দেন। এরপর আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। একটু ফিডব্যাক দেন। হ্যাঁ, রিটার্ন কোশ্চেনও শিখতে হবে, প্রিলির কোশ্চেনও শিখতে হবে। এটা আমি সবার শেষে আসতেছি। সবাই একটু পরিচিতদের মেনশন করে দেন আর ক্লাসটা একটু শেয়ার করে দেন। আশা করি ক্লাসটা অনেক বেশি এফেক্টিভ হবে। আচ্ছা, তাহলে আপনারা সবাই একটু কমেন্টস করতে থাকেন, ততক্ষণ আমি পরবর্তী আলোচনাতে আসি। আমার মূল আলোচনার জায়গাটা হচ্ছে স্টেপ 1 আর স্টেপ 2। স্টেপ 1 এবং স্টেপ 2 এটার আলোচনাটার জায়গা একটু কম। কেন সেটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, প্রথমে আসেন স্টেপ 1, ম্যাথ আর মানসিক দক্ষতা। আচ্ছা, ম্যাথের বিষয়টা আমি একটু বলি। ম্যাথের কিছু সুপার ইম্পর্টেন্ট টপিকস আছে। মৌলিক সংখ্যা, ভগ্নাংশ, ভগ্নাংশের ভিতরে আবার কি বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়, দশমিক ভগ্নাংশের গুণ কিংবা ভাগ, এই যে আমি 4টা টপিকস লিখলাম, এই 4টা টপিক সুপার ইম্পর্টেন্ট টপিকস। মৌলিক সংখ্যা,
এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ভগ্নাংশ দিয়ে কি বৃহত্তম অথবা ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়। 41 পিলিতে 2টা কোশ্চেন দিছে। ভগ্নাংশের হচ্ছে আপনার দশমিক ভগ্নাংশের গুণ কিংবা ভাগ, শতকরার হ্রাস বৃদ্ধি বা শতকরার বেসিক কনসেপ্ট, ধারা এ দিয়ে তো কোশ্চেন আসবে, পিলি লিখিততে মাস্ট, অজানা পদ নির্ণয়, ধারা সম্পূর্ণকরণ, সমান্তর ধারার গড় নির্ণয়, পদ সংখ্যা নির্ণয়, সমষ্টি নির্ণয়, কোনো কারণে এনতম পদ দিতে পারে। এই যে আমি মাত্র যে 4টা টপিকস লিখলাম, এই 4টা টপিক যদি আপনি পড়েন, এখান থেকেই প্রিলি বলেন বা লিখিততে বলেন বেশ কিছু কোশ্চেন আসবে। তার মানে আমাদের কিন্তু, আমি যেই কারণে এই 4টা টপিকস লিখলাম, টোটাল মানসিক দক্ষতা সিলেবাসটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, মানে আমি যখন অ্যানালাইসিসটা শেষ করব, এটা খুবই সংক্ষিপ্ত একটা সিলেবাস, খুবই সংক্ষিপ্ত একটা সিলেবাস। এবং আমার দৃষ্টিতে আপনার যে 12টা সাবজেক্ট তো পড়তে হয় প্রিলিতে, আপনার হচ্ছে ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, যে আমি আলাদা চিন্তা করি, এই 12টার ভিতরে সবচেয়ে ছোট সিলেবাস হচ্ছে মানসিক দক্ষতার। এই জন্য এখানে পড়তে হবে ক্যালকুলেটিভ পড়া, মানে পড়বো কম, নাম্বার পাবো বেশি। এই জিনিসগুলো যদি আপনি পড়েন, একটা ভালো অংশ কমন পড়বে। পাশাপাশি আরও কিছু চ্যাপ্টার শিখতে হবে। সেই চ্যাপ্টারগুলো হচ্ছে কি, সংখ্যাটা পুরো ভালো মতো শিখতে হবে। কারণ সংখ্যা আপনাকে ভালো মতো শিখতে হবে 2টা কারণে। এক, মানসিক দক্ষতা তো আপনি সাপোর্ট পাবেন, প্লাস ম্যাথমেটিক্সে আপনার সংখ্যা লাগবে। আর সংখ্যাটা পাওয়ার একটা স্মার্টনেস, কারণ আপনি যদি কখনো ম্যাথ রিলেটেড কোথাও কোনো কথা বলেন বা কাউরে কোনো প্রশ্ন করেন বা কোনো ভাইবা ফেস করেন ম্যাথ রিলেটেড, সংখ্যাটা খুব ভালো একটা জায়গা কোশ্চেন করার। এটা জানা হচ্ছে নিজের কনফিডেন্সের জন্য দরকার। এই জন্য সংখ্যাটা খুব ভালো মতো শেখা উচিত। এটা ম্যাথেও কাজে লাগে, মেন্টাল অ্যাবিলিটিতেও কাজে লাগে। পাশাপাশি কাজ ও সময় প্লাস নল ও চৌবাচ্চা, নৌকা স্রোত, ট্রেন, ঘর, এই হচ্ছে আপনার মানসিক দক্ষতার ম্যাথ রিলেটেড আলোচনা। এই জিনিসটুকু যদি পড়েন, প্রিলি বা রিটেন যে কোনো অংশে যদি ম্যাথ রিলেটেড যে কোশ্চেনগুলো আসতে পারে, এই কোশ্চেনটা কাভার। এবং এগুলো পড়তে খুব বেশি একটা সময় লাগবে না। আমরা যদি ক্লাস সংখ্যা চিন্তা করি, কাজও সময় পড়তে লাগতে পারে 1 দিন, সংখ্যা পড়তে লাগবে 2 দিন, 3, নৌকা স্রোত 1, 4, ট্রেন 1, 5, গড় 1, 6, মৌলিক সংখ্যা 1, 7, ভগ্নাংশ নিলে জিলে ধরলাম 2, 9, শতকরা 1, 10। এইটা পড়তে মনে করেন সর্বোচ্চ 12টা ক্লাস লাগবে। এই ম্যাথ রিলেটেড আলোচনাগুলো যদি আমরা খুব ভালো মতো শিখি, 12 বা 13টা ক্লাস লাগতে পারে। তার মানে আমরা যদি ম্যাথের অংশটা খুব ভালো মতো শিখি, এগুলো খুবই সোজা। এবং ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতেছি, মানসিক দক্ষতার ক্লাসে এগুলো এমনভাবে ইনশাল্লাহ আমি পড়াবো, বাসায় কারো পড়া লাগবে না। আমি আবারও দায়িত্ব নিয়ে বলতেছি, মানসিক দক্ষতা আমি যখন ব্যাচটা পড়াবো, এই টপিকসগুলোর উপর 12টা বা 13টা ক্লাস নেব। এই ক্লাসগুলো ইনশাল্লাহ এমনভাবে নেওয়া হবে, আপনার বাসায় পড়া লাগবে না। মানে ক্লাসের পড়া ইনশাল্লাহ ক্লাসে হয়ে যাবে। সর্বোচ্চ কি করবেন, পড়ানোর পর আমি যে শিটটা দেবো, শিটটা সলভ করে ফেলবেন। শিটটা তো মোটামুটি ক্লাসেই সলভ হয়ে যাবে। এরপর আপনি যে কোনো একটা গাইড বই রাখবেন, ওই গাইড বইটা দিয়ে শুধু একবার প্র্যাকটিস করবেন। এই 12টা ক্লাস নিতে আমার লাগবে 12 ঘন্টা। হিসাব বুঝেন, 12টা ক্লাস আমি নেব 12 ঘন্টায়। আর আপনার সর্বোচ্চ পড়তে যদি 2 ঘন্টা করে ধরি, তাহলে লাগবে 24 ঘন্টা। হিসাব করেন টোটাল মানসিক দক্ষতা আমরা কয় ঘন্টায় শেষ করব। তাহলে ম্যাথের অংশ এই স্টেপ 1 শেষ করতে আমাদের সর্বোচ্চ 36 ঘন্টা লাগবে। এর ভিতর 12 ঘন্টা আমি পড়াবো, 24 ঘন্টা আপনারা নিজেরা পড়বেন। স্টেপ 1 যদি বুঝে থাকেন, লেখেন স্টেপ 1 ডান। আমরা স্টেপ 1 দিয়ে পড়া শুরু করব। স্টেপ 1 দিয়ে আমরা মানসিক দক্ষতার ব্যাচের পড়া শুরু করব। আমি প্রথমে পড়াবো কাজ ও সময়, এবং এই ক্লাসটা উন্মুক্ত, সবাই করতে পারবেন। এটা 9 ফেব্রুয়ারি প্রথম ক্লাস। মানসিক দক্ষতার আমি প্রথম ক্লাস 9 ফেব্রুয়ারি নেব, বুধবার সন্ধ্যা 7টায়। কাজ ও সময়, এই কাজ ও সময়ের সাথে নল ও চৌবাচ্চা পড়ায় দেওয়া হবে। এটা অনেকের কাছে নাকি অনেক কঠিন চ্যাপ্টার। ক্লাসটা শুধু করবেন, আমি একটা বক্স সিস্টেমে করাবো। এর থেকে সোজা চ্যাপ্টার হতে পারে না। ক্লাসটা করার পরে সবাই বলবেন যে এই কাজ সময় এতদিন পারতাম না, এত ভেজাল ছিল, কথা বলেন এই খ নিয়ে কত বিপদ। আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল, বুধবার সন্ধ্যা 7টায় মানসিক দক্ষতার ব্যাচের প্রথম ক্লাসটা আমি রাহাত জব ব্যাচের সবার জন্য উন্মুক্ত থাকবে, মানে ফ্রি ক্লাস হবে। কাজ ও সময় পড়াবো, সবাই ক্লাসটা করবেন। ইনশাল্লাহ জীবনে কাজ ও সময় নিয়ে আর কোনোদিন ভয় পাবেন না। স্টেপ 1 যদি বুঝে থাকেন, লেখেন স্টেপ 1 ডান। স্টেপ 1 কি ডান হয়েছে?
উপস্থিতি কম কেন? 571 জন, এটা কোনো কথা? স্টেপ 1 কি ডান হয়েছে? আচ্ছা, এবার আসেন স্টেপ 2। এটা হচ্ছে মানসিক দক্ষতার অংশ। স্টেপ 2 এটা হচ্ছে মানসিক দক্ষতার অংশ। আচ্ছা, এখানে আমি কিছু হিট টপিকস লিখি। আচ্ছা, এবার আসেন মানসিক দক্ষতার বিষয়ে দিক ও দূরত্ব, সুপার ইম্পর্টেন্ট টপিকস। প্রত্যেক বিসিএস প্রিলি বা লিখিততে প্রায় প্রতিবারই কোশ্চেনটা আসে। ক্যালেন্ডার ইম্পর্টেন্ট, ঘড়ি ইম্পর্টেন্ট, রিলেশন ইম্পর্টেন্ট, কোডিং ডিকোডিং সুপার ইম্পর্টেন্ট, আয়নায় পানিতে প্রতিবিম্ব নির্ণয় সোজা। আচ্ছা, ঝামেলা শুধু এই একটা, ত্রিভুজ আয়ত এবং বর্গক্ষেত্রের সংখ্যা গণনা। এটা মোটামুটি অনেকে পিএইচডি পর্যায়ে চলে গেছেন। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি, বিভিন্ন চাকরির গ্রুপে ত্রিভুজ আয়ত বা বর্গক্ষেত্রের সংখ্যা গণনার বিভিন্ন পদ্ধতি নিয়ে বেশ কিছু বড় বড় নোট শেয়ার করা হয় এবং ওগুলো প্রচুর শেয়ার হয়। এক একটা নোট দেখি প্রায় 1700 শেয়ার, 1.7K, 2.1K, 2.5K, এরকম হিউজ শেয়ার হয়। এত রুলস যদি পড়েন পরীক্ষার হলে কি মনে রাখা সম্ভব? এদের আমার সাজেশন এটা একটু লিমিটেড পড়বেন। এটা আনলিমিটেড পড়লে যদি আনকমন কোশ্চেনে এমনি পরীক্ষা পারবেন না। আর এখন পর্যন্ত সাধারণত কমন কোশ্চেনগুলোই হয়েছে, ত্রিভুজ আয়ত বা বর্গক্ষেত্রের সংখ্যা গণনা। আর দিন শেষে তবে মার্ক তো 1। তাহলে আপনি অনেক কিছু শিখতে যায়, লাস্টে তো পাগল হয়ে যাবেন। আমি শুধু যতটুকু বুঝি এই টোটালটার ভিতরে শুধু ভেজাল এইটাই, এই ত্রিভুজ আয়ত বা বর্গক্ষেত্রের সংখ্যা কাউন্টিং ব্যতীত কোনো ভেজালের চ্যাপ্টার বেশি একটা নাই। এটা এর জন্য আমরা একটা সিলেক্টিভ এবং সহজ মেথডে শিখবো। আর বাকি যা এগুলো খুবই সোজা, কোডিং থেকে প্রচুর কোশ্চেন আসে, এগুলো খুবই ইজি এবং এই জিনিসগুলো খুবই সোজা। টপিকস কয়টা? 10টা। এগুলো কঠিন কেন? আপনি যখন একটা গাইড বই খোলেন, মনে করেন এক ঘড়ির ম্যাথ আছে অন্তত 70 থেকে 80টা, আপনি শুধু একটা ম্যাথ পারলে 2টা ম্যাথ পড়া দরকার। মানে ঘড়ির যে কোশ্চেন 2টা ম্যাথ যদি পারেন তাহলে থিটার সংক্রান্ত যে কোনো কোশ্চেন পড়া সম্ভব। আপনি 70 থেকে 80টা ম্যাথ শিখতেছেন, ভিন্ন ভিন্ন নিয়মে শিখতেছেন, দেখলে কিভাবে অ্যান্সার হয় সেভাবে শিখতেছেন। আমরা একটু সহজ করে শিখব। আমাদের এখানে প্ল্যান থাকবে, এটার উপর ক্লাস নেব 2টা, এটার উপর ক্লাস নেব 1টা, 3টা, 6টা, 2টা, 8টা, 9টা, 10টা, 11টা, 13টা, 15টা। এটার উপর আমাদের 14টা বা 15টা ক্লাস হবে। দ্যাট মিনস এই জায়গায় পুরো বিষয়টা আমরা শিখবো সর্বোচ্চ 14 থেকে 15 ঘন্টায়। এবং এখানে আমি যা পড়াবো এটা পড়তে আপনার সর্বোচ্চ 30 ঘন্টা লাগতে পারে। তার মানে আমরা এখানে 15 আর 30 45 ঘন্টা, আর ওখানে দিছি কি 12 আর 24 36 ঘন্টা। তাহলে আমি 27 ঘন্টা পড়াবো, আপনি 54 ঘন্টা পড়বেন, মোট কত? 81 ঘন্টা। তাহলে আমাদের স্টেপ 1 শেষ,
আর স্টেপ 2 শেষ। আর আমি পড়ানোর সময় যেটা করব, আপনাদের ক্লাসটা আমি এমনভাবে নেওয়ার চেষ্টা করব যাতে ঘড়িটা যখন পড়াবো, যে যে রুলসগুলো খুব ভালোভাবে জানা দরকার, বিশেষ করে যারা আমার কাছে প্রাইভেট পড়েন অথবা ম্যাথের আমার ক্লাস করেন, যে টাইপ ভিত্তিক পড়া, আমি মানসিক দক্ষতা টাইপ ভিত্তিকই পড়াবো, যাতে আপনি একটা টাইপ দিয়া 2টা বা 3টা ম্যাথ পারলে ওই টাইপ রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে সবগুলো অ্যান্সার করতে পারেন। আর আমার সবার প্রতি একটা সাজেশন থাকবে, যারা আমার কাছে পড়বেন আমার শীট তো অবশ্যই সলভ করবেন, পাশাপাশি যে কোনো একটা গাইড বই কিনবেন। কারণটা কি, মানসিক দক্ষতার কোশ্চেন তো সরাসরি হুবহু তুলে দেবে না, এই জন্য আপনাকে একটু প্র্যাকটিসের ভেরিয়েশন আনতে হবে। আমি যা পড়াইলাম শুধু তাই যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি আমার পড়া দিয়ে অন্য জিনিস পারেন কিনা এটা বুঝবেন কীভাবে। এর জন্য প্রত্যেকে একটা যে কোনো গাইড বই কিনবেন, কোনো স্পেসিফিক চয়েস নেই, যে কোনো একটা গাইড বই কিনবেন। যখন যে চ্যাপ্টারটা পড়াবো বা যে টপিক্সটা পড়াবো, এটা তো চ্যাপ্টার না, টপিক্স, যখন যে টপিক্সটা পড়াবো সেই টপিক্সটা প্রথমে আমার শীটটা শেষ করবেন, করার পর যে কোনো গাইড বই দিয়ে কোশ্চেনটা সলভ করবেন। এবং আমি গ্রুপে অ্যাসাইনমেন্ট সিস্টেমে পড়াই সবসময়, তাই না? এবার আমরা একটা নতুনত্ব আনবো। নতুনত্বটা কি, একটু সবাই মনোযোগ সহকারে শোনেন, যারা আমার কাছে পড়তেছে, পড়ার জন্য ভর্তি হয়েছেন অথবা ভবিষ্যতে ভর্তি হবেন। এবার আমরা একটা নতুন সিস্টেম আনবো, সেটা হচ্ছে আইকিউ গেম। আইকিউ গেম মানে কি, আপনি যখন একটা গাইড বই ধরবেন, মনে করেন কোনো একটা কোশ্চেন পারেন নাই, আপনি যে কাজটা করবেন, কোশ্চেনটা খুব সুন্দর করে খাতায় লিখবেন, একটা কাগজে লিখবেন, লেখা গ্রুপে পোস্ট করবেন যে এটা তো আমি পারি না, কীভাবে পারা যায়। তখন আবার এই প্রশ্নটা যে যে পারবেন তারা ওই পোস্টের কমেন্টসে অ্যান্সারটা করবেন। তাতে আপনার লাভটা হলো কি, যে পারেন না সেই জিনিসটা শিখলেন, যারা পারেন তারা প্র্যাকটিস করলেন, যারা পারেন কিনা এটা বোঝার জন্য একটু চেষ্টা করে দেখিতে পারি কিনা, তাদেরও কিন্তু প্র্যাকটিস হয়ে গেল। আচ্ছা, এক একজন এক একটা গাইড বই সলভ করবেন, তাই না? 10 জন 10টা গাইড বই যদি সলভ করেন, এরকম যদি 10টা গাইড বইয়ের 50টা কোশ্চেন আপনারা পারেন না, এই 50টা কোশ্চেন যখন গ্রুপে দিবেন, সবাই যখন যে যেটা পারি না দেখি তো আমি পারি কিনা, এরকম যদি চ্যালেঞ্জটা নেন, তাহলে কি বাংলাদেশের সকল গাইড বইয়ের প্রশ্ন আপনার সমাধান হয়ে গেল না? কারণ যা পারেন তো পারেন, এগুলো তো আমি পড়াইছি দেখি পারেন। আমার পড়ানোর বাইরে যা আছে এরকম কিছু যদি না পারেন, এটা যদি এরকম আইকিউ গেমের মতো করে খেলেন, তাহলে কি আপনার নিজেরও চিন্তার শক্তি বাড়তেছে। আর আপনি কি সব গাইড বই কিনবেন? সব গাইড বই তো কিনা সম্ভব না। একটা গাইড বই কিনছেন, আরেকজন আরেকটা গাইড বই থেকে একটা প্রবলেম দিল, এরকম করে সবাই যখন সবার প্রবলেমটা সলভ করবেন, তখন আপনার সেলফ কনফিডেন্সও বাড়বে যে আমি যে কোনো একটা আইকিউর কোশ্চেন আসলে এটা অ্যান্সার করতে পারি। আর তখন আপনার সব ধরনের প্রশ্ন সলভ করার সক্ষমতাও তৈরি হবে, পাশাপাশি আপনার কনফিডেন্সও তৈরি হবে। কারণ মানসিক দক্ষতার কোশ্চেন কিন্তু হুবহু দেবে না, কথা কি বুঝছেন? এই জন্য নিয়মটা বুঝে একটু প্র্যাকটিস করলে বিষয়টা খুব সুন্দর হবে। এটা আমি কিন্তু এই অংশের জন্য শুধু বলতেছি। স্টেপ 2, স্টেপ 1 যেটা মানে ম্যাথমেটিক্যাল পার্ট, ওটা তো বেসিক পারলে আপনি পারবেন, ওইটার জন্য আইকিউ গেম লাগবে না, শুধু এই মানসিক দক্ষতার অংশটার জন্য আইকিউ গেমটা লাগবে। আইকিউ গেমের প্ল্যানটা কি পছন্দ হয়েছে? প্ল্যানটা পছন্দ হলে একটু লেখেন তো, প্ল্যানটা পছন্দ হয়েছে। কথা কি বোঝা গেছে? মেন্টাল অ্যাবিলিটি নিয়ে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। আচ্ছা, এবার আসেন প্ল্যান স্টেপ 3। আর বাকিগুলো নিয়ে আমি আজকে অত বিস্তারিত আলোচনা করতেছি না। কোডিংয়ে কী পড়াবো এগুলো তো পড়ানোর সময় পড়াবো, তাই না? এখন এগুলো নিয়ে তো কথা বলার দরকার নাই। এবার আসেন স্টেপ 3, বাংলা।
আচ্ছা, প্রথমে আসেন স্টেপ 3 যে বাংলা অংশটা। মানসিক দক্ষতার জন্য বাংলার জন্য কিছুই বলবেন না। আমার কথাটা আবার মনোযোগ দিয়ে শোনেন। মানসিক দক্ষতার পরীক্ষা দেওয়ার জন্য আমি কোনো বাংলা পড়বো না। ফার্স্ট কথা, আমি মানসিক দক্ষতা প্রিপারেশন নেওয়ার জন্য কোনো বাংলা পড়বো না। তাহলে প্রশ্ন হচ্ছে বাংলা অ্যান্সার করবো কীভাবে? বানান শুদ্ধি বাংলা ব্যাকরণে আছে না, সমার্থক শব্দ বাংলা ব্যাকরণে আছে না, পরিভাষা বাংলা ব্যাকরণে আছে না, বিপরীত শব্দ বাংলা ব্যাকরণে আছে না। তার মানে আপনি বাংলা ব্যাকরণটা এমনভাবে পড়বেন যাতে আপনাকে মানসিক দক্ষতার জন্য আলাদাভাবে বাংলা পড়া না লাগে। আমার কথা কি সবাই বুঝছে? সহজ বাংলা, আপনি মানসিক দক্ষতার জন্য কোনো বাংলা পড়বেন না। প্রত্যেকটা গাইড বইয়ের অর্ধেক পৃষ্ঠা বানায় রাখছে এই বাংলার ইংলিশ দিয়ে। আপনি যদি একটা গাইড বই খোলেন মানসিক দক্ষতার, 50% পেজ মানে অর্ধেকের বেশি পেজ হচ্ছে বাংলার ইংলিশ দিয়া। তাহলে আপনি বাংলার ইংলিশ যদি মানসিক দক্ষতার জন্য পড়েন, তাহলে বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামারে কি করবেন? এর জন্য স্টেপ 3 এবং স্টেপ 4, স্টেপ 4 কি ইংরেজি না? এই দুইটা কোনোটাই আমরা মানসিক দক্ষতা দিয়ে পড়বেন না। এগুলো পড়বেন বাংলা পড়ার সময় বাংলা ব্যাকরণ দিয়া, ইংরেজি পড়ার সময় ইংরেজি ব্যাকরণ দিয়া। কথা কি আমার বুঝতে পারছেন? তার মানে আমার কিন্তু স্টেপ 4টা থেকে আমি 2টা বাদ দিয়ে দিলাম। স্টেপ 3 আর স্টেপ 4 দুটো বাদ, দুটো কোথায়? বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ। এবং শুধু অতিরিক্ত যেটা করবেন, যখন স্টেপ 1, 2, 3, 4 এই 4টা শেষ হয়ে গেছে, 1, 2 তো আমি শেষ করাবো, 1, 2 আমি শেষ করাবো। আমার যখন 1, 2 শেষ হবে ততদিনে তো আপনার বাংলার ইংরেজি পড়া শেষ, তাই না? আপনার তো বাংলা ইংরেজি একটা টাইমের মধ্যে শেষ করতে হবে, তা নাহলে আপনি মে মাসের 27 তারিখ পরীক্ষা দেবেন কীভাবে? তার মানে আমার যখন এই দুইটা শেষ, আপনার তখন বাংলা ইংরেজি গ্রামারও শেষ। তাহলে কি পুরা মেন্টাল এবিলিটি শেষ না? এইবার আপনি বিগত মানসিক দক্ষতার পিলি বা লিখিত সবগুলো প্রশ্ন সলভ করবেন। এটা ইংলিশ হোক, বাংলা হোক, ম্যাথ হোক, মানসিক দক্ষতা হোক। আমার কথা কি বুঝছেন? এবং আমরা এই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এটার জন্য 2-3টা এক্সট্রা ক্লাস নেব। যদি আমরা পড়ানোর সময় কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়াই ফেলবো। প্রিভিয়াস ইয়ারের যে লিখিত বা প্রিলি ওই কোশ্চেনগুলো অটোমেটিক যখন যে টপিক্সটা পড়াবো ওই টপিক্সের ভিতরেই পড়ানো হয়ে যাবে। তারপরে যেহেতু বিগত থেকে অনেক কোশ্চেন রিপিট হয়, আমরা বিগতর উপর প্রয়োজনে 2 থেকে 3টা ক্লাস নেব। তার মানে সহজ কথা, মানসিক দক্ষতার উপর ক্লাস হবে 25টা। যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে হয়তো বা ক্লাস 30টা হতে পারে। আমার ধারণা 25টা ক্লাসই সিলেবাস শেষ হবে। তার মানে টোটাল আমার 25টা ক্লাসে পড়ানো লাগবে 25 ঘন্টা, আপনার সর্বোচ্চ পড়া লাগবে 50 ঘন্টা। তার মানে আমার কাছে যদি মানসিক দক্ষতা পড়েন টোটাল মামলা হইল 75 ঘন্টা। আর একটু বাড়াই ধরি, এটা আবার একটু বেশি কম হয়ে যায়, 25 আর 75 100 ঘন্টা। 100 ঘন্টার মামলা 25 ঘন্টা পড়াবো, আপনি 75 ঘন্টা পড়বেন। তাহলে ইনশাল্লাহ স্টেপ 1 আর স্টেপ 2 শেষ। বাংলা আর ইংরেজির দায়িত্বটা আপনাকে নিতে হবে। এটা হচ্ছে আপনি বাংলা ব্যাকরণ খুব ভালো মতো শিখবেন, ইংরেজি গ্রামার খুব ভালো মতো শিখবেন। এখন তো অনেকেই বাংলা ব্যাকরণ প্রাইভেট পড়েন। যদি বাংলা ব্যাকরণ প্রাইভেট পড়েন তখন এগুলো খুব ক্লিয়ারলি অলরেডি টিচার শিখিয়ে দিছে অথবা শিখিয়ে দিবে। অথবা যারা ইংলিশ গ্রামার প্রাইভেট পড়েন সেখানে তো এগুলো ডেফিনেটলি ক্লিয়ার করে পড়াই দেবে। ওখান থেকে ক্লিয়ার হয়ে নেবেন। আর যদি নিজে নিজে পড়েন তাহলে তো নিজে নিজে শিখতে হবে। এই হচ্ছে টোটাল মানসিক দক্ষতার প্ল্যান। যদি একটু ঠান্ডা মাথায় 100 ঘন্টা সময় দেন, মানসিক দক্ষতায় 10, 12, 14 পাওয়া সম্ভব 15তে। আর রিটেনে কত পাওয়া সম্ভব? আচ্ছা, এই জায়গায় একটু কথা আছে। আমাদের প্রিলি পরীক্ষা হচ্ছে মে মাসের 27 তারিখ, আর রিটেন পরীক্ষার এখন পর্যন্ত সম্ভাব্য ডেট হচ্ছে জুলাই। তার মানে আমার কাছে যে ব্যাচটা আমি শুরু করতেছি মানসিক দক্ষতা, এখানে অলরেডি 1000+ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছে। 1000+। এখন পর্যন্ত আমি ইনশাল্লাহ ক্লাস শুরু করি নাই। এখানে অনেক রিটেন ক্যান্ডিডেট আছে। যারা স্পেসিফিক 43 রিটেন দিবেন তাদের জন্য আমার কিছু প্ল্যান আছে। কারণ আপনার তো মে মাসের 27 তারিখ পিলি শেষ, এরপরের পরীক্ষা হবে রিটেন জুলাইতে। যারা 43 রিটেন দিবেন মে মাসের 27 তারিখের পর তাদের নিয়ে আর একটু অতিরিক্ত কিছু করা যেতে পারে, কারণ ওখানে কিন্তু 1 মাস প্লাস একটা গ্যাপ থাকবে। এটা নিয়ে কীভাবে কী করা যায়, আমরা যখন সিক্রেট গ্রুপে যাব তখন আপনাদের সাথে আমি একটা আলোচনা করে একটা আমার প্ল্যানটা আমি শেয়ার করব। এখন বন্ধু পুরো প্ল্যানটা কি ঠিক আছে? একটু সবাই কমেন্টস করেন তো যে আমার যে গাইডলাইন এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। যাদের কাছে পছন্দ হয়েছে লেখেন প্ল্যান ওকে, যাদের হয় নাই তারা লেখেন প্ল্যান ভালো হয় নাই। যা খুঁজি তাই লিখতে পারেন। এখনো লিভ নেন না, কথা শেষ হয় নাই, কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা, যে কোনো একজন আমার একটু বলেন ভাইয়া আপনি কি বাংলা একটু টুকটাক দেখাই দিতে পারতেন? এই জায়গায় একটু বলি,
এই বানান শুদ্ধি নিয়ে আমরা একটু একটু জাস্ট 1 মিনিট গল্প করি বানান শুদ্ধি নিয়ে। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে বাংলা পরীক্ষায় বানান শুদ্ধি 5টা বানান শুদ্ধি দিয়েছিল। 5টা বানান শুদ্ধিতে মার্ক হচ্ছে 5, মানে প্রত্যেকটা হচ্ছে 1 মার্ক করে। তাহলে আপনি যদি 5টা বানান শুদ্ধি আমি পারি তাহলে কি 5-এ 5 পাবো। আর যদি অন্য কোনো ব্যাকরণের প্রশ্ন অ্যান্সার করি, আমাদের সময় মানে খুব সুন্দর 6টা কোশ্চেন অ্যান্সার করতে হইতো, 8টা প্রশ্ন দিত, 6টা লেখা লাগতো, 6টাতে 30, 5 করে। আর অন্য কোনো থিওরিটিক্যাল বা ব্যাকরণ প্রশ্ন লিখলে কি 3 অথবা 4 দেবে, তাই না? এখন স্বাভাবিকভাবে টার্গেট ছিল মেট্রিকে যেহেতু গোল্ডেন প্লাস পাইছিলাম, ইন্টারে গোল্ডেন পাইতে হবে, তাহলে তো বাংলাতেও প্লাস পাইতে হবে। আমি বানান শুদ্ধিতে সবসময় দুর্বল। সাহস করে চিন্তা করলাম যে অন্যটা লিখলে তো 3-4 পাবো, বানান শুদ্ধি লিখলে তো 5-এ 5 পাবো। খুব কনফিডেন্স সহকারে বানান শুদ্ধি লিখলাম, 5টা লিখছিলাম, 1টা হয়েছিল আর 4টা হয় নাই, এবং আমি কিন্তু বাংলা A+টা পাই নাই। সুতরাং আমি যদি কোনো কারণে বানান শুদ্ধি পড়ানো শুরু করি তাহলে আপনাদের অবস্থা কি হবে এটা কি বুঝছে? এই কারণে বাংলার কোনো সাপোর্ট আমার কাছ থেকে পাবেন না। আমি সাপোর্ট দিলে হিতে বিপরীত হবে। যে 5টা 1টা বানান শুদ্ধি পারছে ইন্টারমিডিয়েটে, তাহলে সে কত ভালো বানান শুদ্ধি পারে। এবং আরো মজার কাহিনী হচ্ছে সাধারণ জ্ঞান। আমি সারা জীবন জানতাম সাধারণ জ্ঞান বানান হচ্ছে এইটা, কিছুদিন আগে জানলাম যে না, সাধারণ জ্ঞান বানান তো আসলে এইটা। বুঝছেন? এই হলো আমার বানান শুদ্ধির অবস্থা। একটু ভালো মতো বলেন, বানান শুদ্ধি দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। প্রিলিতে আপনার ব্যাকরণেও আসে, মানসিক দক্ষতায় আসে। দেখা যায় এক একটা পরীক্ষায় কোনো কোনো সময় বানান শুদ্ধি দিয়ে 3 থেকে 4টা কোশ্চেন আসে। এর জন্য কোনো এক্সপার্টের কাছে বানান শুদ্ধি, এই বাংলা ব্যাকরণটা শিখেন, ইংলিশ ব্যাকরণটাও কোনো এক্সপার্টের কাছে শিখেন। এগুলো হচ্ছে অ্যামেচার কারোর কাছে শেখার জিনিস না, এগুলো এখন অনেক বেশি কঠিন হয়। আচ্ছা, তাহলে টোটাল যদি বিষয়টি সে বুঝে থাকি, সবার প্রতি একটা আমন্ত্রণ দিয়ে রাখি। বুধবার দিন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি যদি ইনশাআল্লাহ সুস্থ থাকি, বুধবার দিন থেকে আমাদের মানসিক দক্ষতার প্রথম ক্লাস শুরু হবে। মানসিক দক্ষতার প্রথম ক্লাসটা হচ্ছে সময় ও কাজ, সন্ধ্যা 7টার সময় হবে রাহাত জব মেতে। যদি কারো দ্বিধা দ্বন্দ্ব থাকে রাহাত ভাইয়ের কাছে পড়বো কি পড়বো না, পড়লে কতটুকু লাভ, মানসিক দক্ষতা ফি তো খুব বেশি না, মাত্র 575 টাকা। আপনি সময় ও কাজ ক্লাসটা করেন, করার পর আপনি সিদ্ধান্ত নিয়েন যে মানসিক দক্ষতা আমার কাছে পড়লে কি আপনার অনেক বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত হবে নাকি এটা বোকামি হবে। কারণ আপনার এই টোটাল জিনিস আপনি নিজে পড়তে গেলে আপনার কমপক্ষে 5 থেকে 700 ঘন্টা লাগবে। কারণ আপনি তো মানসিক দক্ষতার যখন একটা গাইড বই উল্টাবেন, পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তো আপনার 1 ঘন্টা শেষ। কারণ এক একটা বইয়ে যে কি পড়বো আর কি বাদ দেবো, আপনি মানসিক দক্ষতার যখন একটা গাইড বই খোলেন, খুললে শুধু প্রথম 1 ঘন্টা বসে ঠিক করেন এখান থেকে আমি কি কি বাদ দেব, এটা ঠিক করতে আপনার মিনিমাম 5 দিন লাগবে। যে কি কি বাদ দেওয়া লাগবে, যে কি কি আমার এই বই দিয়ে পড়ার লাগবে না, এটা বুঝতে আপনার মিনিমাম 5 থেকে 7 দিন লাগবে। তারপর তো এসে ঠিক করবেন কি পড়বো। এজন্য আমি কিন্তু আপনাকে অনেক সহজ করে দিয়েছি, ইনশাল্লাহ পড়ানোর সময় আরো অনেক সহজ করে দেবো। যেমন আয়নায় প্রতিবিম্ব, পানিতে প্রতিবিম্ব, এক্সাম্পল আর এক্সাম্পল দরকার নেই তো, 5-7টা এক্সাম্পল পারলেই যে কোনো এক্সাম্পল অ্যান্সার করা যাবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা মানসিক দক্ষতার সবচেয়ে কম ইনপুট দিয়া সবচেয়ে বেশি আউটপুট নেওয়ার চেষ্টা করব। মানে আমরা সময় দেবো খুব কম, কিন্তু রেজাল্টটা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক বেশি। সবাইকে বুঝছেন? আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আর কথা বাড়াবো না। তাহলে হচ্ছে যারা আমার কাছে প্রিলির ব্যাচে পড়েন তাদের ক্লাস হয় শনি সোম বুধ রাত 10টায়, রিটেন ব্যাচের ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায়, মানসিক দক্ষতার ব্যাচের ক্লাস হবে রবিবার এবং বুধবার সন্ধ্যা 7টায়। আমরা আশা করি আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস নিলে ইনশাল্লাহ মানসিক দক্ষতা খুব দ্রুত শেষ হয়ে যাবে। কোনো কারণে যদি মনে হয় যে কোনো সপ্তাহে 3 দিন নেওয়া দরকার, সেটাও নেওয়া হবে, কিন্তু আমার মনে হয় না ইনশাল্লাহ আমাদের 3 দিন লাগবে। 2 দিন করে নিলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তাহলে ফুল আলোচনা কি ডান হয়েছে? আজকে লেখেন ফুল ডিসকাশন ডান। ফুল ডিসকাশন অনেক বড় জিনিস, লেখেন ফুল ডি ডান। ডি মানে হচ্ছে ডিসকাশন। ফুল ডিসকাশন কি ডান হয়েছে? আলোচনা দিয়ে কিছু পাইছেন নাকি শুধু শিখলেন কি যে রাহাত ভাইয়ের কাছে প্রাইভেট পড়তে হবে মানসিক দক্ষতায় ভালো করতে হলে? আলোচনা কি সারমর্ম এটাই ছিল? একটু কমেন্টস করে জানান তো আজকের আলোচনা সারমর্ম কি এটা, যে মানসিক দক্ষতায় ভালো করতে হলে রাহাত ভাইয়ের কাছে প্রাইভেট পড়তে হবে, এটাই ছিল? নাকি আপনিও কিছু জানলেন, শিখলেন যে এটা এভাবেও কাজে লাগানো যায়? স্টেপ 2, মাঝে মাঝে ফ্রি নেন। বাইরে আমি ফ্রি ক্লাস নেই, এটা নিয়ে চিন্তা করা লাগবে না, ফ্রি ক্লাস হবে সবসময়। ফ্রি ক্লাস নেই, সময়ের কাজ ফ্রি ক্লাস নিচ্ছি না,
আমার আপনাদেরকে আমার কাছে প্রাইভেটে অ্যাট্রাক্ট করতে কি সময়ের কাজ নেওয়ার দরকার আছে? আরো তো সোজা কিছু নিলেই হইতো না। টাইম চেঞ্জ করার কোনো সুযোগ নাই। টাইম অলরেডি এই টাইম দেখে প্রায় 1030-এর মতো মানে স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছে, সুতরাং টাইম আর চেঞ্জ করা যাবে না ভাইয়া। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আর যদি কেউ প্রিলির ব্যাচে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, আগামীকালকে থেকে সম্ভাব্যতা বর্ণনা শুরু করবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।